শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার, এবং চমৎকার হোক দিন সেই শুভকামনা সবসময়ের মতো। রাঙা সকাল আপনাদেরই অনুষ্ঠান। আমরা এক যুগেরও বেশি সময় ধরে মাছরাঙা টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠানটি করে এসেছি সকালবেলায়, এবং এই অনুষ্ঠানের যে চরিত্র সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন। সকল গুণী মানুষ, বিভিন্ন অঙ্গনের গুণী মানুষ আমাদের সকালটাকে রাঙিয়ে দেন। তো আজকে প্রথম ঘন্টায় যার সঙ্গে আমাদের কথা হবে তিনি একজন কীর্তিমতী সাংবাদিক শারমিন রিমা। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আমি বেশ আছি, আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জন্ম হচ্ছে চট্টগ্রামে, জি, এবং আপনার শৈশবটা বোধহয় ওখানেই। কেমন ছিল একটু পরিবার, পরিজন, শৈশব সবকিছু মিলিয়ে একটু শুনতে চাই। আমার গ্রামের বাড়ি পদ্মার ইলিশ ক্ষেত চাঁদপুরে, তবে আমার বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছুই চট্টগ্রাম শহরেই। আর ছোটবেলা থেকে আমি একটু শান্ত প্রকৃতির, খুব বলে না বাবা মায়ের বাধ্যগত সন্তান, তো আমি সেই রকমটাই ছিলাম। আমরা 4 ভাই বোন, আমি সবার বড়। আচ্ছা, আমার পরিবারের মধ্যে আমার বাবা, আমার মা, আমার একটা অন্যরকম ভাবে বেড়ে ওঠা হয়েছে। যেমনটা বলা যায়, আমাদের সকাল হতো খুব ভোরবেলায়, খুব ভোরবেলা বলতে ফজরে আজানের আগে। আচ্ছা, দেন যাবতীয় ধর্মীয় অনুশাসন যা আছে সেটা মেনে পরবর্তীতে যা যা করা। আমাদের সকালবেলা আরেকটা টপিক ছিল যে আমরা খেলাধুলা করতাম অল্প সময়ের জন্য, খুব সকালবেলা। মা বলতেন যে ব্যায়ামের ফাঁকে, মানে যেটাকে আমরা ব্যায়াম বলি, ওইটা হচ্ছে খেলাধুলা করেই করতাম আমরা, যে ছোট ভাই বোনগুলো ছিলাম। আমি আমার ছোট বোন ছিলাম তখন ওই সময়টাতে, তো ওইভাবে আমাদের সকালটা হতো। বাবা কি করতেন? আমার বাবা একজন বেসরকারি কর্মজীবী ছিলেন এই মুহূর্তে। আর মা তো গৃহিণী। মা গৃহিণী। একটু সে সময় গল্প শুনি, বাবা মায়ের সাথে কোনো বিশেষ কোনো স্মৃতি, বা বাবা আসলে কেমন ছিলেন, বকাঝকা করতেন কিনা, বড় সন্তান যেহেতু আদর বেশি পাওয়া হতো কিনা, এই বিষয়গুলো একটু জেনে নেই। হ্যাঁ, তা তো বটে, আদর তো পাওয়া হতো, তবে বকাঝকা খুব একটা হতো না। ওই যে বললাম আমি বাধ্যগত ছিলাম। আর হচ্ছে বাবা মায়ের সঙ্গে আমার স্মৃতিটা আসলে খুব প্রখর বলা যায়, যেহেতু আমি বড় সন্তান। আমাদের বেড়ে ওঠার একটা পর্যায়ে ছিল যে আমাদের শুক্রবারটা, মানে ছুটির দিনটা কাটতো অন্যরকম ভাবে। যেমন হচ্ছে আমরা ভাই বোনরা মিলে, আমি আর আমার ছোট বোন, তখন তো আমরা দুজনেই ছিলাম, আমাদের ছুটির দিনটা কাটতে হচ্ছে যে আমি আমার ছোট বোন গল্প করতাম, কবিতা আবৃত্তি করতাম, নাচ করতাম। আমার বাবা মা ছিল বিচারক, তারা আমাদেরকে মার্কিং করতেন যে কে কতটা নাম্বার পেল। ওই মার্কিং এর উপর ভিত্তি করে হচ্ছে যে আমাদেরকে বই দেওয়া হতো। এটা আমাদের যে কোনো দিবস ভিত্তিক ছুটির দিন হোক বা সাধারণ ছুটির দিন হোক, এটা আমাদের খুব কাটতো। আচ্ছা, মানে আমার বাবা মায়ের সঙ্গে আসলে মানে এই স্মৃতিগুলো আসলে খুব বেশি টানে আর কি। আমি আনমনে হয়েও এখনো ভাবি, মাঝে মাঝে আমার চোখের সামনে ভাসে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু কল্পনাপ্রবণ মানুষ, মানে যে কোনো কিছু ভাবতে বেশি পছন্দ করি। এটা কি ছোটবেলা থেকেই? হ্যাঁ, খুব ছোটবেলা থেকেই। আচ্ছা, ছোটবেলায় কি ভাবতেন? কি ভাবতাম মানে ভাবনা চিন্তায় কি আসতো, কি কল্পনা করতেন সে সময়, যদি এখন মনে করতে বলি? আমার হতো কি, বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমার আসলে অনেক কিছু হতে ইচ্ছে করতো। আমার মনে আছে আমি যখন আমি 5ম শ্রেণীতে যখন পড়ি, তখন আমি সুন্দরবনে 7 বছর, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবনে 7 বছর উপন্যাসটা পড়ে ফেলি টানা 9 দিন। শুধুমাত্র ওই সময়টাতে নাওয়া খাওয়া ঘুম এই 3টা বাদে আমার হচ্ছে যে সুন্দরবনে 7 বছর উপন্যাসটা পড়া হয়ে যায়। আমি ওই সময়টাতে ওখানের যে প্রধান চরিত্র, ওই চরিত্রকে নিজের সঙ্গে রিলেট করতে পারি। তার প্রথম কারণ হচ্ছে আমার বয়সে ওই চরিত্রটা ছিল। আমার মনে আছে আমি যখন এই পরবর্তীতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী পড়েছিলাম। হৈমন্তী পড়ার পরে আমার ওই ছোট্ট বয়সে আমার হৈমন্তীর জন্য খুব মায়া হয়েছিল, কষ্ট হয়েছিল। কেনটা তার শেষ পরিণতি এমন হয়েছিল, যদিও ওই সময়টাতে আমি বুঝতাম না যে হৈমন্তীর ওই পরিণতির জন্য আসলে কি দায়ী। পরবর্তীতে আসলে যখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি, তখন আমাদের বইয়ের একটা অংশ ছিল হৈমন্তী, তখন জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আমার ওই ছোট্ট বয়সে ওই হৈমন্তীর জন্য আমার মনটা খুব আকুপাকু করতো, যে খুব খারাপ লেগেছিল। যেটা বলছিলাম, আমার একবার এক এক ধরনের হতে ইচ্ছে করতো। কখনো আমি মাদার তেরেসা হতে চাইতাম, কখনো ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতে চাইতাম, আমি চিত্রশিল্পী জয়নাল আবেদিনও হতে চেয়েছিলাম ছোটবেলায়। আমার একবার এক এক ধরনের হওয়ার স্বপ্ন জেগেছে।
তবে সাংবাদিক হওয়ার ইচ্ছে আমার আসলে সরাসরি কখনো ছোটবেলায় জাগেনি। আমি এই গল্পটা একটু জানতে চাই, বিস্তারিতই জানবো। এই পেশা আসলে কেন বেছে নিলেন সেটা নিশ্চয়ই আসবো, বাবা মার ইচ্ছা কি ছিল সেগুলো শুনবো। আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা একটু এই মুহূর্তে আগে জানিয়ে আসি দর্শকদের। জলবায়ু পরিবর্তন, শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন খাতে দুর্নীতি বিষয়ে সোচ্চার সাংবাদিক শারমিন রিমা পেয়েছেন রাধুনী কীর্তিমতী সাংবাদিক সম্মাননা 2024। তিনি সাধারণত অনুসন্ধানী সাংবাদিকতা করে থাকেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবনের শুরু তার। পরবর্তীতে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন, দৈনিক সমকাল ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল 19-এ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অনলাইন পোর্টাল সি ভয়েস 24-এর স্টাফ রিপোর্টার পদে কর্মরত। পরপর 2 বছর অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের বছর সেরা শীর্ষ প্রতিবেদনের তালিকায় স্থান পায় শারমিন রিমার প্রতিবেদন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ইন্টারন্যাশনাল ওমেন্স মিডিয়া ফাউন্ডেশন থেকে রিপোর্টিং গ্রান্ট, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফেলোশিপ, ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ডস লাভ করেন। বাচিক শিল্পী এবং উপস্থাপক হিসেবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রেও কাজ করছেন শারমিন রিমা। আমরা তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। যেটা বলছিলাম যে ছোটবেলায় আসলে সাংবাদিক হয়ে ওঠার স্বপ্ন আপনার ছিল না, কিন্তু বাবা মা কি চাইতেন যে আপনি কি হবেন, বা সে সময় নানান স্বপ্ন দেখেছেন, তারপর আসলে কখন গিয়ে স্থির হলেন যে না, আমি এই বিষয়টাই আসলে বেছে নেব? ধন্যবাদ। আসলে আমার বাবা মা কখনো আমাকে কোনো কিছু হওয়ার জন্য বলেনি। আমি যেমনটা চাইতাম তখন ওটাতেই আমাকে সায় দিত। তখন একটা কথা আমার মা বলতেন, তুমি বড় হও, আগে মাধ্যমিকের গণ্ডি পার হও, তারপর তুমি মনস্থির করবে তুমি আসলে কোথায় যেতে চাও। আমার ওই ভাবনাটাই ছিল। আমার মনে আছে আমাদের বাসায় সাদা কালো সম্ভবত 11 ইঞ্চি কি 12 ইঞ্চির একটা টেলিভিশন ছিল। তখন কিন্তু টেলিভিশন খুব একটা দেখা হতো না, তবে আমার রেডিওটা খুব শোনা হতো, এফএম রেডিও খুব শোনা হতো ওই সময়টাতে। ওই সময়টাতে আমার খুব মনে হয়েছে আমি আরজে হব, মানে এইটা কিন্তু আমার প্রবল একটা ইচ্ছের মধ্যে ছিল, আমি বড় হয়ে আরজে হব, যেহেতু রেডিও খুব শোনা হতো। তো সেই ধারাবাহিকতায় আমি 2013 সালে প্রমা আবৃত্তি সংগঠনে ভর্তি হই, চট্টগ্রামের একটি নামকরা আবৃত্তি সংগঠন। তো সেখানে ভর্তি হওয়ার পরে তো ওখানে ক্লাস নিতেন আমাদের শামসুদ্দিন হায়দার ডালিম ভাই নিতেন, শিমুল মোস্তফা ভাই নিতেন, জয়ী মামুন ভাই নিতেন, আরও বেশ কয়েকজন গুণী মানুষ নিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে মাছরাঙ্গার চট্টগ্রামের ব্যুরো প্রধান সাবেক তাজুল ভাইয়ের ক্লাস পেয়েছিলাম। আমার ওই সময়টা মতো হচ্ছে আমি আসলে এখানে একটু ভালো করব। আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমার লেখালেখির প্রতি একটা ঝোঁক ছিল। কত বছর বয়স থেকে? ছোট থেকে। এই যে বললাম, আমি যখন উপন্যাস পড়ি, গল্প পড়ি, তখন আমার ওই চরিত্রগুলোকে আমি নিজের সঙ্গে একটু মেলানোর চেষ্টা করতাম। তখন কি লেখা হতো? তখন আমার মনে আছে আমি হাতির মাথা জাফর ইকবাল স্যার একটা গল্প পড়েছিলাম, ওটাকে অনেকটা অনুকরণ করে আমি অন্য একটা গল্প লিখেছিলাম। আচ্ছা। তো এই বিষয়গুলো আমার সঙ্গে আসলে ছোটবেলায় খুব বেশি হতো। তো যেমনটা বলছিলাম, সাংবাদিকতায় আসার বিষয়টা, তো আমি যখন উপস্থাপনার ক্লাসগুলো করেছিলাম ওই সময়টাতে শামসুদ্দিন হায়দার ডালিম ভাইয়ের একটা ক্লাসে তিনি আমার উপস্থাপনার বেশ প্রশংসা করেছিলেন। ওই সময়টাতে আমার মনে হয়েছে যে ওই প্রশংসায় আমার মনে ভীষণভাবে দাগ কেটে যায়, যে আমি পরবর্তীতে সাংবাদিক হওয়ার, মাঠে ঘাটে দৌড়ানোর যে যাত্রাটা, তারপর থেকে আমার শুরুটা 2017 সাল থেকে। আচ্ছা, বেশ অনেকটা দূরে চলে এসেছে। আবার পেছনে ফিরে যদি একটু স্কুল কলেজের গল্প শুনে নিতে পারি, স্কুল কোথায় কেটেছে আপনার? আমার স্কুল কেটেছে চট্টগ্রামের শেরশাহ কলোনি ডাক্তার মাজহারুল হক হাই স্কুল। তারপরে হচ্ছে, আচ্ছা স্কুলের ঘটনা একটু বলি। নিশ্চয়ই। স্কুলে হচ্ছে আমার সবসময় এমনটা হতো, আমি যখন নতুন যে কোনো স্কুলে ভর্তি হওয়ার পর তো রোল নাম্বার সবার শেষে থাকবে, খুব স্বাভাবিক। আমার মনে আছে আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমার রোল নাম্বার ছিল, আমি ভর্তি হওয়ার পরে 102। সেই সময়টাতে প্রথম সাময়িক পরীক্ষার পর দেখা গেল আমার রোল নাম্বার চলে এলো 2-এ। এটা আমার সবসময়, এই ধারাবাহিকতা সবসময় বজায় থাকতো। এটা দেখা গেল যে প্রথম সাময়িকে 2, দ্বিতীয় সাময়িকে 1, আবার বার্ষিকে গিয়ে হতো আবার 2 হয়ে যেতাম। আচ্ছা। আবার ষষ্ঠ শ্রেণী তো একইভাবে, যখন নতুন ভর্তি হলাম ওই সময়টাতে আমার রোল নাম্বার ছিল 65, আবার একইভাবে প্রথম সাময়িক পরীক্ষার পর রোল 2 হয়ে গেল, আবার দ্বিতীয় সাময়িকে 1, বার্ষিকে গিয়ে 2।
এটার কারণটা ছিল একেবারে খুব হালকা নাম্বারের জন্য, 1 বা 2 নাম্বারের জন্য হতো যে একটু ওদিক সেদিক হতো, মানে দেখা যেত যিনি 1 হয়েছেন তার সঙ্গে আমার গ্যাপ থাকতো 1 নাম্বারে। আপনি তাহলে পড়াশোনায় খুব ভালো ছিলেন? বলা যায় ভালো ছিলাম আমি। যেমনটা বলছিলাম যে আমার স্কুলের শিক্ষকের বা বাবা মায়ের খুব শান্ত বাধ্যগত ছাত্রী ছিলাম, শিক্ষকদের বাবা মায়ের বাধ্যগত সন্তান ছিলাম। তো স্কুলে যেটা হতো, আমার প্রত্যেক বছর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতো। সে সময়টাতে দেখা যেত যে আমার ঝুলিতে অন্তত 8 থেকে 9টি পুরস্কার থাকতো। আচ্ছা, সেটা আবৃত্তি হোক, রচনার প্রতিযোগিতা হোক, গল্প বলা হোক, উপস্থিত বক্তৃতা হোক, বিতর্ক হোক, মানে এই ব্যাপারগুলো থাকতো। এই ধারাবাহিকতা বজায় ছিল। দেন উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিক, সেটা হচ্ছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে। সেখান থেকে শেষ করে আমি স্নাতকোত্তর করি চট্টগ্রাম কলেজ থেকে অর্থনীতিতে। তারপর তো অর্থনীতি বেছে নেওয়া হলো কিভাবে আবার? অর্থনীতি আসলে ওইভাবে তখন চলে এলো, আমার আসলে কোনো পরিকল্পনা ছিল না। আমি যেহেতু আমার ব্যবসায় বিভাগ নিয়ে আমি পড়াশোনা করি, আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ব্যবসায় বিভাগ ছিল, ওই ধারাবাহিকতায় অর্থনীতি চলে আসে। কিন্তু আমার বাংলার প্রতি একটা ঝোঁক ছিল, কিন্তু কেন জানি আর সেই মুহূর্তে হয়ে ওঠেনি, যেহেতু আমার ধারাবাহিকতা ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য বিভাগ নিয়ে, সে কারণে। জি, আপনি 2017 সালে মূলত সাংবাদিকতা পেশার দিকে আপনি ঝোঁকেন। শুরুটা কিভাবে হয়েছিল আপনার? কি করতেন আপনি প্রাইমারিলি? শুরুটা হয়েছিল এশিয়ান টেলিভিশনের হাত ধরে। ওই সময়টাতে আমার মনে আছে, এমন একটা রমজান মাস, আমি যখন ইন্টারভিউ দেই, তো আমার প্রথম টপিক ছিল হচ্ছে রমজানের কেনাকাটার স্ক্রিপ্ট, মানে ঈদ শপিং নিয়ে। আমরা সম্ভবত 5 জন আমরা ইন্টারভিউ দেই ওই সময়টাতে। তো সবচেয়ে বেশি ভালো করেছিলাম আমি। পরবর্তীতে হচ্ছে ফিল্ড রিপোর্টিংয়ে আমাকে পাঠায়, ওখানেও আমি ভালো করি। এশিয়ান টেলিভিশনের মাধ্যমে শুরু হওয়ার পরে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ঈদ শপিং নিয়ে, ঈদের কেনাকাটা গেল, এরপরে হচ্ছে যে সাপ্তাহিক বাজার দর যেগুলো ছিল এগুলো করতাম, এভাবে চলছিল। আচ্ছা, আগস্টে যখন রোহিঙ্গা ইস্যু তৈরি হয়, ক্রাইসিসটা দেখা দেয়, ওই সময়টাতে হচ্ছে আমাকে প্রথম কাভার করতে বলা হলো যে আমাকে অফিস থেকে ফোন করে বললো যে তোমাকে রোহিঙ্গা ইস্যু কাভার করতে হবে। ও এর আগে একটু বলে রাখা ভালো, আমি এর আগে কখনো কক্সবাজার যাইনি। আমি একদিন খুব মজা করে বলেছিলাম, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, চাঁদে যাওয়ার বয়স 175 হয়ে গেছে, আমি এখনো কক্সবাজার যেতে পারিনি। তো আমার কলিগরা বললো যে তুমি যেহেতু কক্সবাজার যেতে পারো না, তাহলে আমার জন্মদিন ছিল 6 আগস্ট, তো ওই সময়টাতে আমাকে বললো যে তুমি তাহলে কক্সবাজার যাও, তোমার কক্সবাজারের ট্রিট। তো আমরা সবাই মিলে কক্সবাজার গেলাম, ওইটাই আমার প্রথম কক্সবাজার ট্যুর। পরবর্তীতে রোহিঙ্গা ক্রাইসিস যখন শুরু হয়, দেন আমার অসংখ্যবার কক্সবাজার যাওয়া হয়েছে, আমি রোহিঙ্গা ক্রাইসিস এটা কভার করেছি। সেখানে ছিলাম প্রায় 2 বছরের মতো কাজ করি। পরবর্তীতে বেতন ভাতা নিয়ে একটু হতাশা তৈরি হয়। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটায় আসতে চাই যে আপনি অনেক স্বপ্ন নিয়ে এসেছেন সাংবাদিকতা পেশায়, কিন্তু আমরা যতদূর জানি যে স্থানীয় বা জেলাভিত্তিক জার্নালিজমে যারা থাকেন তাদের যেই সম্মানী বা তাদের যে পেমেন্ট, সেটা আসলে ক্যারিয়ারের জন্য কতটুকু পারফেক্ট? প্রথম যখন পত্রিকার পাতায় বিজ্ঞপ্তি দেখি যে সাংবাদিকতায় বা রিপোর্টার নেওয়া হবে, সেখানে আসলে খুব আগ্রহ নিয়ে গুগল সার্চ করে দেখি যে মানে সাংবাদিকদের বেতন কাঠামো খুব ভালো, মানে স্বপ্নটা খুব আসলে বড় ছিল বলা যায়। পরবর্তীতে পেশায় আসার পর দেখছি যে আসলে যা দেখলাম তার সঙ্গে বাস্তবতার কোনো মিলই নেই, আকাশ পাতাল পার্থক্য। মানে এতটা পার্থক্য আসলে তখনও আসার পরেই বুঝতে পারি, তার আগে ভাবিনি। তো দেখা গেল যে আমাদের জেলা পর্যায়ে যারা কাজ করে, আমরা যদি খুব সহজভাবে বলি যে মফস্বলে যারা কাজ করে, তাদেরকে আসলে খুব অবহেলার চোখে দেখা হয়। মানে বেতন ভাতার বৈষম্যটা এত প্রখর, কল্পনার বাহিরে। সেখান থেকে যুদ্ধ করে আসলে এত দূর আসা, শুরুটা যখন হয় তখন খুবই সামান্যভাবে শুরু হয়, আজকে কালকে পরশু, মানে মাসকে মাস কাটিয়ে দিত। পরবর্তীতে যখন দেখলাম যে আসলে আমার এইভাবে চলছে না, আমি আসলে পারবো না এইভাবে, কখনো ভাবি যে সুইচ করব, চলে যাব, সরে আসি, কিন্তু এই পেশার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, আমি আর পরবর্তীতে সেখান থেকে সরে আসতে পারি না। ওই যাত্রাটা আমার এখনো চলছে। সো এটা চলে কিভাবে? মানে রুটি রুজি তো দিন শেষে একটা বড় ফ্যাক্ট। আপনি কি পাশাপাশি অন্য কোনো পেশায় বেছে নিলেন? না 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 না, আমি এটাতেই আছি, আর এখন খুব ভালোভাবেই আছি। আমি এখন যে হাউসে আছি বর্তমানে, সেই হাউস সব দিক থেকেই ঠিকঠাক আছে।
এটা কেন হয়? আপনি এত বছর ধরে সাংবাদিকতা পেশায় আছেন, মফস্বল সাংবাদিক বলি বা জেলাভিত্তিক সাংবাদিকদের আসলে বেতন কাঠামো বা তাদের যে পারিশ্রমিক এটা কম কেন? কারণ তাদের আসলে রিপোর্ট করার মতো তেমন কিছু থাকে না, নাকি গুরুত্ব কম? না, রিপোর্ট করার মতো অসংখ্য বিষয় আছে আমাদের আশেপাশে, নানা বিষয় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি রিপোর্ট করতে চাইলে যে কোনো বিষয় নিয়ে আপনি রিপোর্ট করতে পারেন, মানে এমন না যে স্পেসিফিক একটা দুটো টপিক নিয়ে কাজ করবে। এখন যেটা সবচেয়ে বড় সমস্যা, ঢাকায় যারা আছেন তাদের অনেকের ধারণা, একটা ভ্রান্ত ধারণা আছে যে মফস্বলে যারা কাজ করে তাদের আসলে ওইভাবে দক্ষতা বা যোগ্যতা তৈরি হয়ে ওঠে না। তো এখানে একটা বড় ফাঁকফোকর হচ্ছে যে যখন আমরা নেই বা যখন যাদেরকে নেওয়া হয় ওইভাবে হয়তো যাচাই বাছাই করা হয় না, আমার ধারণা। হতে পারে আবার নাও হতে পারে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দেখা গেল যে যারা আসতে চায়, যাদের পেশন আছে, যাদের ভালো লাগা আছে, তারা আসলে মাঝপথে গিয়ে ছিটকে পড়ে। যেমনটা ধরি, আমরা প্রত্যেক বছর পাবলিক ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি থেকে অসংখ্য নারী শিক্ষার্থী কৃতিত্বের সাথে পাশ করে বের হচ্ছে সাংবাদিকতা বিভাগ নিয়ে, কিন্তু আমরা ঠিক কতজনকে পাচ্ছি এই পেশায়, কতজন আসছে, মানে ওই সংখ্যাটা খুব হাতে গোনা, নগণ্য। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এখানে আর্থিক নিশ্চয়তার অভাব, বেতন কাঠামোর একটা বড় ধরনের বৈষম্য আছে, নিরাপত্তার অভাব আছে, যোগ্যতার মূল্যায়নটা সেই অর্থে হয় না, যার কারণে অনেকে আসতে গিয়েও আসে না, আবার এলো মাঝপথে এসে ছিটকে পড়ে যায়। আপনার ক্ষেত্রে এমনি আপনার ক্ষেত্রে কি হলো যে আপনি আসলে কিভাবে এই বিষয়গুলো পার করে আসতে পারছিলেন, বা যদি নারীর জায়গাটা থেকেও যদি বলি ওই সময় কি পরিবেশ পেয়েছেন বা পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল, সবকিছু মিলিয়ে কোনো বাধা পেয়েছিলেন কিনা, এগুলো একটু শুনতে চাই। বাধা তো অবশ্যই, বাধা তো প্রত্যেকটি পদে পদে বলা যায়। সাংবাদিকতা শুধু নারী বলে না, সবার জন্য আসলে সমানভাবে বাধাটা মুখোমুখি হতে হয়, আর নারী বললে নারীদের ক্ষেত্রে একটু বিশেষভাবে হতে হয়। তো আমি বাধাটা অতিক্রম করেছি, আমার একটা জেদ ছিল, আমার একটা আগ্রহ ছিল। আমি যখন যে কাজটি করি, যে কাজটি করার চেষ্টা করি, তখন মনে হয় যে আমি ওই কাজের শেষ দেখে ছাড়বো। আর যখন কেউ বলে যে তোমাকে দিয়ে এটা হবে না, আমি ওই কথাটা আসলে কখনো মানে মানতে চাই না, যে আমার মনে হয় যে কেন আমি হবে না। আমার মা একটা কথা সবসময় বলেন, আমার মায়ের একটা আমাদের উৎসাহ দেওয়ার একটা ছোট বাণী হচ্ছে কামিনী রায়ের একটা খুব একটা কবিতার একটা অংশ বিশেষ, চেতনা রয়েছে যায় সে কি পড়ে রয়। তো যখনই যেখানে আটকে যায়, মা সবসময় বলেন চেতনা রয়েছে যায় সে কি পড়ে রয়, তাহলে তুমি কেন পারবে না? সকলেই যে রক্তে মাংস গাড়া মানুষ, অন্য একটি মানুষ পারছে, তাহলে তুমি কেন পারবে না? আমার জেদটা, আমার মায়ের উৎসাহটা আমাকে খুব বেশি এক্ষেত্রে এগিয়ে রাখে। আমি যখন এশিয়ান টেলিভিশন থেকে চলে আসি, পরবর্তীতে চট্টগ্রাম প্রতিদিনে কাজ করি। চট্টগ্রাম প্রতিদিনে কাজ করার সময় চলছিল ভালোভাবেই, মাঝপথে এসে আবারও একইভাবে বেতন ভাতা নিয়ে হতাশা তৈরি হলো। ইন দ্য মিন টাইম আমি করোনাকালীন একটা রিপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল ওমেন্স মিডিয়া ফাউন্ডেশন থেকে যখন গ্র্যান্ট পাই, ওই সময়টা তো আসলে করোনাকালীন সময়ে সারা রাত জাগতে হতো, কখন কার করোনা হয়েছে, এটা তো একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু ছিল। এই ব্যক্তি করোনা হয়েছে বা এখানে এতজনের করোনা শনাক্ত হয়েছে, এই রিপোর্টটা দিতে হতো। দেখা যেত যে রাত জেগে জেগে এই কাজগুলো করতে হতো। আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তখন এক ধরনের অস্থিরতা তৈরি হওয়ার পর আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে যাই, মানে ওই সময়টা এত মৃত্যু, এত আক্রান্ত নিতে পারছিলাম না। যখন আমি গ্রান্ট পাই তখন ভাবলাম যে অন্তত 5-6 মাস আমি আরাম করে চলতে পারবো, চাকরিটা ছেড়ে দিই। যেই ভাবা সেই কাজ আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমার মনে হলো যে আসলে আমি বাঁচতে পারছি না, আমার এই পেশাটাই আমাকে খুব অন্যভাবে টানে। পরবর্তীতে আমি সমকালে কন্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করি। কাজ শুরু করার পর সেভাবেই চলছিল। ইতিমধ্যে আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল 19 যুক্ত হই, সেটা ছিল চুক্তিভিত্তিক। তো চুক্তি শেষ হওয়ার পরে আমি ভেবেছিলাম থাকবো, কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, আমাকে আসলে এটা টানে না। আমার মাঠে ঘাটে কাজগুলো আমাকে সবচেয়ে বেশি টানে। একটা ছোট ঘটনা বলতে ভুল হয়ে গেছিল, সেটা বলছিলাম। ছোটবেলায় সাংবাদিক হওয়ার ইচ্ছে আরেকটা গল্প ছিল। গল্পটা হলো 2007 সাল সম্ভবত, আমি তখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। তো ওই সময়টাতে আলোচিত একটা ঘটনা ঘটে। ওই আলোচিত ঘটনার পরের দিন বাবা
7 থেকে 8টা পত্রিকা বাসায় নিয়ে আসে। পত্রিকা আনার পরে আমি সবগুলো পত্রিকা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম বা পড়েছি। পড়ার পর মনে হলো যে এই ঘটনার পিছনের কারণটা উঠে আসেনি। আমার পাঠক মন যেমনটা চাইছে তেমনটা পাচ্ছে না। ওই কিশোরী বয়সে আমার মাকে বলছিলাম, মা এই ঘটনার পিছনের কারণটা নাই কেন, আরো ঘটনা কেন উঠে এলো না, আমি কেন জানতে পারছি না। আমি যদি সাংবাদিক হতাম তাহলে হয়তো আমি বিষয়গুলো সব জানতাম, সব লিখে ফেলতাম। ওইটা হচ্ছে আমার মনে মনে সাংবাদিক হওয়ার একটা সুপ্ত বাসনা বলা যায়। পরবর্তীতে হলো আরেকবার হচ্ছে আমার বাবার এক বন্ধু বাসায় এলেন, বাসায় এসে আমাকে জিজ্ঞেস করলেন শারমিন রিমার অর্থ জানি কি না। আমি বললাম হ্যাঁ জানি। তখন বললাম শারমিন রিমার অর্থ কি? আমি বললাম সাদা বক বা সাদা হরিণ। উনি বললেন যে না। আমি ওই সময়ে জানলাম যে শারমিন রিমার হত্যাকাণ্ড নিয়ে একটা ট্র্যাজেডি আছে, আমি ওই সময়টাতে জানলাম, এর আগে আমি জানতাম না। জি, না এগুলোই মূলত আপনাকে সাংবাদিকতা পেশায় আসতে সহযোগিতা করে, রাইট? আপনি মনের মধ্যে আস্তে আস্তে যে সাংবাদিকতা পেশার যে বীজটা, সেটা আসলে এইসব ঘটনা, খণ্ড খণ্ড ঘটনাকে আপনি বলছেন, ঠিক আছে। কিন্তু এই যে শিফটিংগুলো, প্রথমে এশিয়ান টেলিভিশনে কাজ করা, এরপরে অন্য কোথাও যাওয়া, অন্য কোথাও যাওয়া, অন্য কোথাও যাওয়া, এগুলো কি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য করা হয়েছে নাকি আসলে? না, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্যই করা হয়েছে। ওকে, সো আপনি কেন শহরমুখী হন নাই? শহরমুখী বলতে আমরা যেটা বোঝাই ঢাকাতে আসা, ঢাকাতে ক্যারিয়ার করা, এটা কেন হয়নি? প্রথমত কারণ হচ্ছে আমার পরিবার চট্টগ্রামে, দ্বিতীয়ত হচ্ছে চট্টগ্রামের বাইরে আসলে আমার যাওয়া হয়নি সেই অর্থে। তো যার কারণে আমার ওইভাবে আসার ভাবনা চিন্তা হয়নি। আমি চট্টগ্রাম নিয়েই পড়ে থাকতে পছন্দ করেছি। চট্টগ্রামে অনেক ইস্যু আছে, নানান ইস্যু নিয়ে কাজ করার সুযোগ আছে, যেটা কাজ করার চাইলে সম্ভব, কিন্তু সেই অর্থে আসলে হয় না। আমরা দেখি যে গদবাঁধা কিছু সাধারণ রিপোর্ট দেখি, হর হামেশায় চলছে, বছর বছর চলছে, নতুনত্ব নাই। তো আমার মনে প্রশ্ন জায়গায় যে বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। ইনভেস্টিগেটিভ জার্নালিজমে আপনি ভালো করেছেন, নিশ্চয়ই অসংখ্য ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা রিপোর্ট আপনার হাত দিয়ে এসছে। দুই একটা যেটা আপনার মনে দাগ কেটেছে, দুই একটা যেটা সাড়া ফেলেছে, এরকম দু একটা ঘটনা যদি আমাদেরকে একটু বলতেন। আমার নিজের কাজ ভেতরে সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে কার দোষে ওরা বড় অপরাধী। আমি যারা 18 বছরের বয়স, আমরা যাদেরকে শিশু বলে থাকি, 18 বছরের নিচে, তাদেরকে হচ্ছে অপরাধী হিসাবে দেখানো হয়। সেটা কিভাবে দেখানো হয় সেই ঘটনাটা বা ধারাবাহিকতাটা আমি তুলে আনি আমার প্রতিবেদনের মাধ্যমে। ওই রিপোর্টের বিষয়বস্তু ছিল যারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তাদেরকে সংশোধনাগারে না পাঠিয়ে পুলিশ তাদের বয়সটা বাড়িয়ে দেয়, বয়স বাড়িয়ে বড় অপরাধীর সঙ্গে রেখে দেয়। দেখা গেল তারা ওই বড় অপরাধীর সঙ্গে থেকে তাদের যে সংশোধনের সুযোগ আছে সেটা তারা আর পারে না। এই ধরনের অন্তত 10টি কেস আমি দেখিয়েছি যে তাদের জন্ম তারিখ অনুযায়ী তাদের বয়স এত, যখন তাদেরকে গ্রেফতার করা হয় তখন তাদের বয়স এত, বা তাদের কোনো রকম যাচাই বাছাই করা হয় না। সেটার কারণ কি সব কিছু মিলিয়ে আমি তুলে আনি। তো এইটার স্টোরি আইডিয়াটা আমি কিভাবে পেয়েছি, আমার একটু অবসর সময়ে সিনেমা দেখা হয়। আমি যে কোনো ধরনের সিনেমা যেটা আমার মনে দাগ কেটে যায় ওই ধরনের সিনেমা দেখি। তো একবার ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ছোট্ট সিনেমার ক্লিপ দেখি, সেটা হচ্ছে তামিল সিনেমা, বিজয় থালাপাতির মাস্টার মুভিটা। ওই সিনেমা দেখার পরে ওই সিনেমার গল্পটা ছিল অনেকটা কারাগারের বাচ্চাদেরকে নিয়েই। তা আমার ওই সিনেমা দেখার পর মনে হলো যে আচ্ছা, আমি একটু কেন দেখছি না যে চট্টগ্রামের অবস্থাটা কি। যেহেতু আমি চট্টগ্রামেই কাজ করি, চট্টগ্রামের ভাবনাগুলো নিয়ে আমি খোঁজ খবর নিয়ে প্রথম আমার স্টোরি পিচিং ছিল যারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, যারা কারাগারে যায়, তারা আসলে সংশোধনাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে কতটা আসতে পারে। আমার প্রথম পিচিং ছিল এটা। কিন্তু আমি যখন কাজ শুরু করি তখন দেখি যে আমি দেখি যে বড় একটা ঘটনা পেয়ে গেলাম। এই ঘটনাটা যেটা বয়স বাড়িয়ে পুলিশ মামলা দিচ্ছে। প্রথমে আমার মেন্টর বললেন, আমার মেন্টর ছিলেন আশরাফ ভাই, মেন্টর বললেন তুমি একটা কেস পেলে একটা কেস নিয়ে কাজ করো। আমি যখন দেখলাম যে উনি আমাকে খুব উৎসাহ দিতেন যে যাই হোক না কেন একটা পেলে একটা ধরে কাজ করো, ওটা ধরে আমরা আগাবো। দেখলাম যে না, আসলে এটা অহরহ ঘটছে। যেমন আমি অন্তত 40 জন আইনজীবীর সঙ্গে কথা বলেছি যাদের নাম সবকিছু আমি টুকে রেখেছি,
তারা বলেছেন তারা বছরে গড়ে 4 থেকে 5টি মামলা এই ধরনের লড়েন, যেখানে যাদেরকে হচ্ছে বয়স বাড়িয়ে অপরাধী দেখানো হয়। তো ওইটা আমি দেখাই। তো এই ঘটনা যখন আমি কভার করি, আমার মনে আছে আমার 4টা মাস সময় লেগেছে। তো পুলিশের লাভ কি? পুলিশের লাভ হচ্ছে যে এই যে যখন তাদেরকে সংশোধনাগারে পাঠানোর যে পুরো প্রক্রিয়া, সে কাজগুলো তাকে করতে হয় না। জাস্ট এতটুকু কাজের জন্য হচ্ছে সে কাজে এটা ফাঁকি আছে। দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যদি তাদের নিজস্ব একটা বেনিফিটেড হওয়ার সুযোগ আছে, যেমনটা হচ্ছে কারো থেকে টাকা নিয়ে নিচ্ছে। আমি একটা কেস পেয়েছিলাম, আমি যদি একটু ঘটনাটা বলি, যদিও ওই ঘটনাটা আমি আনতে পারিনি, যেহেতু যারা ভিকটিম ছিল তারা আসলে প্রকাশ করতে চায়নি, যার কারণে আমি ঘটনাটা আনতে পারিনি। ঘটনাটা এমন ছিল, দুটো পাশাপাশি বাড়ি, নিম্নবিত্ত পরিবারের একটা ছেলে যিনি মামা মামির কাছে বড় হয়েছে। আচ্ছা। সেই বাচ্চাটি, তার সমবয়সী আরেকটা বাচ্চার সাইকেল ছিল, ওই সাইকেলটা চুরি করেছে। সভাপতি যার সাইকেল চুরি করেছে তার বাবা একটু প্রভাবশালী ছিল, যার কারণে তাকে মামলা দিল। মামলা দিয়ে সেখানে তার বয়স দেখানো হয়েছে 19 বছর, কিন্তু বাস্তবে তার বয়স হচ্ছে 14 বছর। তো এখন যেটা ছিল, সে একটা সাইকেল চুরি করেছে, তাকে তো সংশোধনের সুযোগ দিতে পারতো। আমাদের আইন অনুযায়ী তাকে সংশোধনের সুযোগ দিলে সে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো, কিন্তু সেটা পারেনি। না পারার কারণে সে বড় বড় অপরাধীদের সঙ্গে কারাগারে ছিল, 8 মাস কারাগার যাপন করেছে। এখন এখানে আরেকটা ফাঁকফোকর হচ্ছে, আইনজীবী এখানে যিনি আছেন তিনি চাইলে এটা পারে, কিন্তু আইনজীবীও দেয় না। কারণ দেয় না, দিলে তার একটা কমে যাবে, কেসের যেখান থেকে আয় হয় আয়টা কমে যাবে, এই কারণে দেয় না। পুলিশ দেয় না। পুলিশের যেটা বক্তব্য ছিল, অপরাধ কমানোর জন্য তাদের একটা, আমাকে যে বক্তব্যটা তারা দিয়েছে ওখানে, অপরাধ কমানোর জন্য তাদের মাথায় থাকে আমি অপরাধটা কমাবো, যার কারণে সে বয়সটা বাড়িয়ে দেয়। এবার সে নিজে নিজে প্রমাণ করে আসুক, যেহেতু আদালতে গিয়ে তাকে প্রমাণ করার সুযোগ থাকে। কিন্তু এটা ক্রাইম, এটা তো পুলিশেরও সাজা হয়ে যাওয়ার কথা এরকম। এটা করছে। তবে ভালো বিষয় হচ্ছে আমার এই রিপোর্টটা প্রচার হওয়ার পরে এই বিষয়গুলো খুব, এখন আমি রিসেন্ট ফলো আপ করেছিলাম, দেখি যে তেমন একটা চোখে পড়ছে। কোথায় এসেছে আপনার রিপোর্টটা? আমার প্রতিষ্ঠানেই এসছে, সি ভয়েস 24 এ। সি ভয়েস 24 এ ওই রিপোর্টটাই হচ্ছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের বৎসসেরা রিপোর্টের তালিকায় ছিল 2023 সালে। তো এই রিপোর্ট করতে গিয়ে একটা কথা না বললেই নয়। আমি যখন কাজটা শুরু করি তখন আমি অনেক সিনিয়র ভাইদের সঙ্গে পরামর্শ করেছিলাম যে কাজটা করছি। তখন আমাকে অনেকেই বলেছিল তুমি কাজটা পারবে না, অনেক ঝামেলার কাজ, কঠিন কাজ, তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না, এটা সম্ভব না। বাট তাদের সেই কথা ভুল হয়েছে এবং আপনি করে দেখিয়েছেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজমে অনেক ধরনের হ্যাসল নিশ্চয়ই পোহাতে হয়, এবং নিশ্চয়ই আপনার এই ক্যারিয়ারে বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে, এগুলোর আমরা শুনবো আপনার কাছ থেকে। একটু ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাই, আপনার নারী হিসেবে আসলে আপনি কতটুকু বাধা পাচ্ছিলেন সে সময়? একটা হচ্ছে সাংবাদিক হিসেবে আপনি আসলে যে বিষয়গুলোর অভিজ্ঞতা পাচ্ছিলেন বা অভিজ্ঞতা হচ্ছিল, আর একটা হলো একদম নারী হওয়াতে আসলে এই বিষয়গুলো আসলে আপনি ফেস করেছেন, এমন কোনো ঘটনা আছে কিনা? প্রতিনিয়ত আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, বাধা অতিক্রম করতে হয়, ঘর থেকে বের হওয়ার পর থেকে ঘরে ফেরা পর্যন্ত। আমি সবসময় গণপরিবহন ব্যবহার করি, বাস, কি বলে এটাকে, লোকাল যে আমরা হিউম্যান হলার বলি, টেম্পো বলি, সেগুলোতে চলাফেরা করি। মাঝে মাঝে এমনও হয় কেউ বাজেভাবে কটু কথা বলছে, বাজেভাবে ইঙ্গিত করছে, এগুলো হর হামেশাই পোহাতে হয়, দেখতে হয়। কখনো ইগনোর করি, কখনো চোখ রাঙিয়ে কথা বলি, প্রতিবাদ করি, কখনো মুখ বুঝে সরে আসি, এভাবেই আসলে চলছে। এমন হয়নি যে আপনি এটা হয়তো ফেস করেছেন, নিজেই সাংবাদিক হিসেবে বিষয়টি উপস্থাপন করেছেন? খুব একটা সেভাবে করা হয়নি আসলে। কেন হয়নি? ঘটনাটা আসলে বড় করতে চাইনি। যে কোনো ঘটনা যখন শুরু হয়, ঘটনার পরবর্তীতে যে ধকলটা দেখা গেল যে ওই ঘটনাটাকে আমার উপর দিয়ে যাচ্ছে, সেটা আমি কতটা নিতে পারবো, আমি নেওয়ার মতো সক্ষমতা আমার আদৌ আছে কিনা, ওটা আমাকে ভাবতে হয়। একবার এমন হয়েছিল, আমি বাসে করে যাচ্ছিলাম, এই সম্প্রতি একটা ঘটনা, আমি বাসে উঠবো, দাঁড়িয়ে আছি আগ্রাবাদ মোড়ে। ওই সময়টাতে একটা গাড়ি, আমি যদি নাম মেনশন করিয়ে বলি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটা গাড়ি আসছে,
আর ওদিক থেকে একটা হিউম্যান হলার, দুটো মুখোমুখি। আমি বাসে উঠবো ওই মোমেন্টে আমি মুখোমুখি পড়ে গেছি। আমি তাকে হাত দিয়ে বলছি যে থামানোর জন্য, সাউন্ড করছি, ইশারা করছি, কিন্তু সে না থামিয়ে চলে যাচ্ছে। আর একটু হলে, মানে আর কিঞ্চিত একটু এদিক সেদিক হলে আমি হয়তো বা গাড়ির নিচে চাপা পড়তাম। আমি খুব শাউট করেছি, চিল্লাফাল্লা করেছি অনেক, মানে তৎক্ষণাৎ মনে হলো যে ওইটুকুতে আসলে করে আমি উঠে গেছি, আর কোনো প্রতিকার চাওয়া হয়নি। আমি আসলে চাইবো কার কাছে? এখন যা পরিস্থিতি, মনে হচ্ছে যে উল্টো আমাকেই হ্যারেসের মুখোমুখি হতে হবে আমি প্রতিকার চাইতে গেলে। আর সম্প্রতি আরেকটা ঘটনার কথা বলি। আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটা নিউজ করেছিলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, সদ্য সাবেক চেয়ারম্যানকে নিয়ে। তো ওনার আরেকটা নিউজ করার জন্য আমি ওনার বক্তব্য নেওয়ার জন্য শিক্ষা বোর্ডে গেলাম। যাওয়ার পর তিনি আমার সঙ্গে খুব অশোভন আচরণ করেন। ওই ঘটনার পর আমি তাকে বারবার করে বলেছিলাম, আপনি আপনার ব্যবহারের জন্য আমার কাছে দুঃখ প্রকাশ করুন, আপনি যে ব্যবহারটা আমার সঙ্গে করেছেন সেটা আপনি করতে পারেন না। তৎক্ষণাৎ দেখা গেল যে উনি আসলে না, তো দুঃখ প্রকাশ তো দূরে থাক, উনি উল্টো আরও আমার সঙ্গে বাজে ব্যবহারের মাত্রাটা বাড়িয়ে দিলেন। ওই ঘটনা আমি আইনি প্রতিকার চেয়েছিলাম, আমি থানায় জিডিও করেছি। জিডি করার পর প্রথমত জিডি করতে আমাকে খুব বেগ পেতে হয়েছে, মানে পুলিশ জিডি নিতে চায়নি, যেহেতু একজন সরকারি কর্মকর্তা, ওনার বিরুদ্ধে আমি জিডি করব, উনি আমাকে হুমকি ধামকি দিয়েছেন, প্রথমে নিতে চায়নি। পরবর্তীতে ঘটনার 2 দিন পরে তারা জিডিটা নিলেন। নেওয়ার পরে গত বৃহস্পতিবার আমার এখানে আসার কথা ছিল, ওই সময়টাতে আমার কোর্টে হাজিরা দিতে হয়েছে। আচ্ছা, ওটা মামলা হয়ে গেছে? ওটা মামলায় রূপান্তরিত হয়েছে। ওকে। তো এই যে ঘটনাগুলো আসলে প্রতিনিয়ত আমাকে পোহাতে হচ্ছে, নারী হিসাবে তো হচ্ছেই, সাংবাদিকতা করতে গিয়ে তো সেটা আরো বেশি হয়। সাংবাদিকতা শুধুমাত্র একটা কয়েনের তো দুটো সাইডই আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সমাজ, আমাদের অর্থনৈতিক কাঠামো, আমাদের মন মানসিকতা এখনও কতটা নারী বান্ধব কাজের জন্য, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু সাংবাদিকতা পেশার একটা ক্ষুরোধার ক্ষমতা আছে, সেটাও কখনো না, হরহামেশাই অনেক সময় আমরা দেখি অ্যাবিউজ হয়। তো মানে এটা কখনো আপনি নিজে থেকে অনুভব করেছেন যে আপনার এই ক্ষমতাটুকু, যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষেত্রে অনেক বেশি, আপনি চাইলে এটাকে মিসইউজ করতে পারেন, বা এরকম সুযোগ এসছে কিন্তু কখনো করেননি? আমি কখনো করিনি, আমি করতে চাই না। আমার মনে হয় যে কাজটা আমি যখন অন্যের অধিকার নিয়ে কথা বলবো, সেই অধিকার নিজের বেলায় খর্ব করব, সেটা আদতে ঠিক না, উচিত না। বিবেকের বেলায় সবচেয়ে আগে তো বলে না বিবেকের দংশন, আমি সেটা থেকে সবসময় দূরে থাকতে চাই। একটা ঘটনার কথা বলি, 2018 সালে আমি একটা স্টোরি করেছিলাম। 2018 সালে পাঁচলাইশ এলাকার ডেকোরেশন গলিতে একটা আগুনের ঘটনা ঘটে। সেই আগুনের ঘটনায় একটা অনেকের তো ঘরবাড়ি পুড়ে যায়। তো আমি একটা স্টোরি করেছিলাম একটা নির্দিষ্ট একটা ব্যক্তিকে নিয়ে, একজন প্রতিবন্ধী ব্যক্তি, ওনাকে নিয়ে স্টোরি করার পরে আমি কেন জানি কি মনে করে আমার ভিজিটিং কার্ডটা ওনাকে দিয়ে আসি। পরবর্তীতে উনি যখন করোনাকালীন সময় এলো, উনি আমাকে ফোন করে বললেন যে আপা, আমি খুব বাজে অবস্থায় আছি, আমার ঘরে খাবার দাবার নেই, আমি এখন কি করব? তো তৎক্ষণাৎ আমি আমার এই যে সাংবাদিকতা পেশাটা আমি কিন্তু ওইখানে ব্যবহার করেছি, ওই মানুষটাকে সাহায্য করার ক্ষেত্রে। আমি কিন্তু কখনো এবিউজ করিনি। এভাবে কিন্তু চলছিল। আমি ফোন করে, যেহেতু আমি নিজে সম্ভব না, কিন্তু আমার একটা ফোন কল আমি ওই সময়টাতে জেলা প্রশাসন থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা অসহায় ছিলেন তাদেরকে দেওয়া হতো, মানে খাবার, বিভিন্ন সামগ্রী দেওয়া হতো করোনাকালীন সময়টাতে। আমি ফোন করে জাস্ট বলেছি যে এমন এখানে একজন মহিলা আছেন, উনি খুব অর্থ কষ্টে আছেন বা খাবার দাবার পাচ্ছেন না, আপনারা একটু যথাসম্ভব চেষ্টা করেন তাকে একটু সাহায্য করার জন্য। তৎক্ষণাৎ কিন্তু করেছে। আচ্ছা, আমি এটা এভাবে ব্যবহার করেছি। পরবর্তীতে আবার এমনও হয়েছে যে যেহেতু আগুনে উনি প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন, ওনার যে একটা ভাতা পেতেন ওই বইটা পুড়ে যায়। আমি সমাজসেবা অধিদপ্তরে ফোন করে বললাম যে এমন আমি আমার স্টোরিটা তাকে পাঠালাম, তার এই ঘটনা ঘটেছে, তাকে একটু সহায়তা করেন। সে কিন্তু সাহায্যটা পেয়েছে। সর্বশেষ এর মধ্যে আসলে আর কোনো খোঁজ খবর নেই, বা ওই মহিলাও আমাকে কখনো ফোন করেন নাই। সর্বশেষ 2022 সালে একদিন আমাকে ফোন করে বললেন, খুব কান্নাকাটি করছে, যে আপা আমার খুব বাজে অবস্থা, আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আসি। যেহেতু উনি প্রতিবন্ধী ব্যক্তি, উনি হুইল চেয়ার নিয়ে চলেন, আমি বললাম যে আমি আপনার কাছে আসি। উনি বললো যে না, আমি যাব আপনার কাছে। আচ্ছা। তো উনি এলেন, আমার অফিসে এলেন। আসার পরে উনি
কান্নাকাটি করে বলছে যে তার একটা ছোট বাচ্চা ছিল, ওই সময়টাতে আমি যখন স্টোরি করি 2018-তে, তখন ক্লাস 5-এ পড়ে, আর 22-এ সম্ভবত ক্লাস 8-এ বা 7-এ এমন। তো যেহেতু করোনাকালীন সময়ে হচ্ছে আপনার অনলাইনে ক্লাস হতো, বাচ্চাকে অনেক কষ্ট করে একটা মোবাইল কিনে দেয়। যেহেতু মোবাইল কিনে দেওয়ার পরে ছোটো বাচ্চা বোঝে না, সে এলাকার যে বখাটে ছেলে পেলে আছে তাকে খুব ডিস্টার্ব করতো। এখন সে কি করবে, আমার কাছে এলো একটা পরামর্শ চাওয়ার জন্য। আমি বললাম তাহলে আমি এটা নিউজ করে দিই, প্রশাসনকে এখানে ইনভলভ করি। উনি বলছে যে না, এই যে দেখেন ওই মহিলা চাচ্ছেন না তার ঘটনাটা সামনে আসুক, কারণ কি ওই মেয়েকে সে পরবর্তীতে বিয়ে দিতে পারবে না বা ওইখানে সে মুখ দেখাতে পারবে না, সবাই তাকে নিয়ে খুব বাজেভাবে ট্রিট করবে। সে নিম্নবিত্ত পরিবার হওয়ার সত্ত্বেও তাকে কিন্তু বারবার কথাটা ভাবতে হচ্ছে যে তার মেয়ের পরবর্তীতে কি হবে। তো আমি বললাম যে এখন আমার করণীয় কি, আমি হয় আমার কাজে আছে আমি রিপোর্ট করতে পারি, দ্বিতীয়ত হচ্ছে আমি প্রশাসনকে ইনভলভ করতে পারি, এছাড়া তো আসলে আমার পক্ষে আসলে অন্য কিছু করা সম্ভব না। আমি তাকে জানানোর পর সে বললো যে আপনি একটু পরামর্শ দেন আমি কি করব। আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে প্রশাসনকে বলে দিই যাতে এটা একটু দেখে, আপনাকে খুব অন্যভাবে আপনাকে হ্যান্ডেল করে। পরবর্তীতে আমি ফোন করলাম, তারা যথেষ্টভাবেই হেল্প করলো। বাচ্চাটাকে কাউন্সিলিং করলাম। বাচ্চাকে কাউন্সিলিং করার পর ভালো লাগার বিষয় হচ্ছে বাচ্চাটা পরের বছর ক্লাস রেজাল্ট মানে স্কুলের পরীক্ষা ভালো রেজাল্ট করার পর আমাকে ফোন করে খুব বলে যে আপনি আমার বাচ্চাকে কাউন্সিলিং করেছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি এতটা বছর ধরে আমি আসলে কাউকে কখনো পাইনি যে এইভাবে আমাকে সাহায্য করেছে। সাংবাদিকরা যে মানুষের জন্য করতে পারে, আপনাকে দেখার পরে আসলে উদাহরণ। এটাই মনে হয় বড় প্রাপ্তি। কি পরিমাণ ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা হয়েছে এখন পর্যন্ত, সংখ্যার দিক থেকে কতগুলো? সংখ্যার দিক থেকে আসলে সেই অর্থে হিসেব করিনি, তবে যদি খুব ভালো ভালো কাজের কথা আমার নিজের এই মুহূর্তে মনে আছে, তেমন 8 থেকে 10টি কাজের কথা মনে আছে। যেমন হচ্ছে প্রথমত বললাম কার্ডদোষে ওরা বড় অপরাধী, কিশোর অপরাধীদের নিয়ে কাজ করেছিলাম। পরবর্তীতে আরেকটা স্টোরি ছিল খুব ওটা মজার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়ায় মানে চট্টগ্রাম শহরের জনসংখ্যা কত এটা নিয়ে একটা কাজ করেছিলাম। স্বভাবত আপনাদের মনে হতে পারে যে চট্টগ্রাম শহরের জনসংখ্যা আসলে কত, সবাই বলে বা আমরা জেনে এসেছি এত বছর 70 লাখ, কিন্তু আমি সেটা অনুসন্ধান করে বের করেছি আদতে 70 লাখ নয়, সেটা 34 লাখ মাত্র অর্ধেক রকম। সেটা তারা কেন করে সে কারণটা বের করে এনেছি। তার প্রথম এবং প্রধান কারণ ছিল তারা যে বরাদ্দ আনবে ওই বরাদ্দটা দ্বিগুণ বাগিয়ে নেওয়ার জন্য, আত্মসাৎ করার জন্য আসলে তারা এই কাজটা করে, জনসংখ্যাকে দ্বিগুণ করে দেখায়। কারা করে এটা? চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের বিভিন্ন প্রকল্পে একবার এক ধরনের জনসংখ্যা দেখায়। দেখা যায় কখনো 70 লাখ, কখনো 60 লাখ, কখনো 1 কোটি, মানে এটা প্রকল্প ভেদে এটা এমন কাজ করেছে তারা। তবে ফাঁকফোকর রেখেছিল হচ্ছে বিদেশি দাতা সংস্থার যে প্রকল্পগুলো ছিল ওই প্রকল্পে তারা একটু কম দেখিয়েছে, তাও 50 লাখ। আবার দেখা গেল 8 মাসের ব্যবধানে আরেকটা প্রকল্পে দেখিয়েছে 1 কোটি। নিশ্চয়ই তো 50 লাখ থেকে তো 1 কোটিটা বেড়ে যেতে পারে না 8 মাসের ব্যবধানে, মানে এমন আর কি গল্পটা। আমি ওই ঘটনাটা তুলে এনেছি। আর আরেকটা করেছিলাম হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে বেশ কয়েকটি কাজ করা হয়েছে। গত বছরে জুলাই আন্দোলনে একটা কাজ করা হয়েছিল, সেটা হচ্ছে যারা হাসপাতালের 2 জন কর্মচারী তারা আন্দোলনে আহত যারা ছিলেন তাদেরকে সেবা দিয়েছিল, কিন্তু মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। আমি সেটা প্রুভ করেছিলাম যে তারা ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি কিভাবে হয়েছে, ওটা আমি দেখিয়েছি। এরপরে হচ্ছে ভুয়া ডাক্তার নিয়ে একটা করেছিলাম। এই প্লটগুলো আপনার কাছে আসে কিভাবে? আমি হচ্ছে মানুষের সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করি, গল্প জানতে চাই, হাঁটা চলার পথে দেখি, মানে বলে না চোখ কান খোলা রাখা, যে এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে, একটা কৌতূহল কাজ করে। জনসংখ্যার রিপোর্টটা পেয়েছিলাম হচ্ছে আদমশুমারি রিপোর্টটা যখন দিয়েছিল তখন দিয়েছিলাম 32 লাখ, আর আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিট কভার করতাম। আমি দেখলাম যে ওরা বলছে 70 লাখ, আমার মাথায় খটকা লাগলো, আচ্ছা তারা কেন এত দ্বিগুণ দেখায়। কাগজপত্র ঘাটাঘাটি করলাম, দেখলাম যে ঘটনার পিছনে ঘটনা হচ্ছে এটা। এভাবে এক একটার পর এক একটা। আরেকটা কাজ করেছিলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা স্কুল আছে কাপাসগোলা সিটি কর্পোরেশন হাই স্কুল, ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল যে তাদের স্কুলের ছাত্রীকে যৌন হয়রানি করত। তো ওই ঘটনাটা কাভার করতে গিয়ে আমি টানা 10 দিন অভিভাবক সেজে বোরকা পরে স্কুলের বারান্দায় বসেছিলাম, যেহেতু একটা গুরুতর অভিযোগ এসছে যৌন হয়রানি করেছে শিক্ষার্থীকে। সেটাকে আসলে এমনও তো হতে পারতো যে মিথ্যে অভিযোগ দিয়েছে, মিথ্যে এলিগেশন, সেটা আমি যাচাই বাছাই করার জন্য 10 দিন
বোরকা পরে অভিভাবক সেজে বসেছিলাম বারান্দায়, ঘটনার তার সত্যতা নিশ্চিত করি। কিভাবে তারপরে আপনি কাজটা নিশ্চিত হন? করি। আমি দেখেছি, আমি ওখানে যাই, অভিভাবক সাথে ভিতরে যাই, কথা বলি, বাচ্চাদেরকে দেখি, ওখানে যারা শিক্ষক যারা আছেন তারা ভয়ে যায় না, তার রুমের জানলাগুলো বন্ধ করা, Okay. একটা ফাঁকা আছে ওখানে, ওটাও কাগজ দিয়ে বন্ধ করে রেখেছে, কেউ যাতে ভিতরে ইন করতে না পারে। বাচ্চারা ভয়ে গুটিসুটি হয়ে থাকে যারা যায়। Very আবার interesting. ফেসবুকে মেসেঞ্জারে খুব মেসেঞ্জারে যে কথোপকথনগুলো আছে খুব বাজেভাবে। একজন প্রধান শিক্ষক তো ক্লাস 7 এর বাচ্চাকে, কোন স্কুল এটা? কাপাসগোলা সিটি কর্পোরেশন হাই স্কুল। আচ্ছা, উনি এখনো আচ্ছা। প্রধান শিক্ষক আছেন ওখানে? না, এখন নেই, তো ঘটনার ধারাবাহিকতা জি, জি। বলছি। পরবর্তীতে হচ্ছে এটা নিয়ে রিপোর্ট করি, রিপোর্ট করার পরে 2019 সালের 25 ডিসেম্বর আমাকে হুমকি ধামকি পেতে হয়েছে। ওই ঘটনার পরে কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করার পরে সভাপতি যেটা হয় প্রভাবশালী, তারা পার পেয়ে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে সে তো এই কাজটা এর আগেও করেছিল, তো যার একবার সমস্যা, চরিত্রগত দাগ আছে, সে তো বারংবার এই ঘটনা ঘটায়। একইভাবে তিনি ঘটিয়ে চলেছেন। পরবর্তীতে 2013 সালে পুরো স্কুলের বাচ্চারা, মানে বই বিতরণ, মানে বই উৎসবের দিন জানুয়ারি 1 তারিখ, পুরো স্কুলের বাচ্চারা তার উপর অ্যাটাক করে বসে। Attack করেছে। করে। মানে পুরো স্কুলে আন্দোলন শুরু হয়। শেষমেশ কর্তৃপক্ষ বাধ্য হয় তাকে অপসারণ করতে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, এখন বিভাগীয় মামলা তদন্ত চলমান আছে। বিউটিফুল। আসলে ওই যে বলছিলাম খুব সেনসিটিভ, কখনো কলমের খোঁচা দিয়ে ভুলও হয়ে যেতে পারে এবং সেই ভুলটা একটা মানুষের জীবনটাকে শেষ করে তছনছ করে ফেলতে পারে। তছনছ করে এই ফেলতে জন্য আমি সবার আগে তথ্যের শতভাগ নিশ্চয়তা বা নিশ্চিত করি হওয়া যে উচিত। আমার সোর্স যে আমাকে তথ্যটা দিয়েছে সেটা আমি আবার ক্রস চেক Recheck করি করেন, যে cross check এইটা কোনোভাবে যাতে ভুল না হয়। কারণ আমি একটা প্রশিক্ষণে আমি জেনেছিলাম, একটা কাগজকে একটা নাম লিখে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে, পরবর্তীতে বলা হোক কাগজটা কুড়িয়ে আনার জন্য, এটাকে জোড়া লাগানোর জন্য। সেটা তো আসলে সম্ভব না। একইভাবে কারো মান সম্মান আমার একটা রিপোর্টের কারণে যদি ক্ষুণ্ণ হয়ে যায়, সেটা আমি তাকে আর ফিরিয়ে দিতে কখনো পারবো রিকভার না। হয় না, বন্দুকের গুলির মতো। মানে মুখের কথা আর বন্দুকের গুলি বন্দুকের একবার গুলি। বেরিয়ে বেরিয়ে গেলে ফিরে সেটা আর আসে। কখনো ফেরত আসে না। একইভাবে রাইট, খুব সেনসিটিভ একটা জায়গা। আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি আবৃত্তি করতে পছন্দ করেন এবং আপনি আবৃত্তি করেনও। এটার প্রতি কি আসলে নিজের ভালো লাগা থেকে যাওয়া হলো? হ্যাঁ, ভালো লাগা থেকে যাওয়া হয়েছে। ওই যে বললাম আমার আরজে হওয়ার একটা ইচ্ছে ছিল, ওই ভাবনা থেকে আমি ওই সংগঠনে যুক্ত হওয়ার পর এখন অবশ্য গত 5-6 বছর 7 বছর প্রায় আমার আসলে মঞ্চে খুব একটা কবিতা পড়া হচ্ছে না। মাঝে মাঝে উপলক্ষ থাকলে পড়া হয়, তবে আমার ভালোবাসি আমি। আজকে যেহেতু সুযোগ হয়েছে, আপনি চাইলে আমাদেরকে শোনাতে পারেন আপনার পছন্দের দু একটা কবিতা। মেয়ে মানুষ কথাটা ব্যাকরণে ভুল নয়, কিন্তু ও কথাটা বললে মাননীয়া মহিলারা ক্ষুব্ধ হন। ছেলে মানুষ মানে ছেলে, মানুষ মানে পু, কিন্তু ছেলে মানুষ বললে যে কেউ খুব অপমানিত বোধ করে। অমানুষ মানে শঙ্খচিল, চিতাবাঘ বা হরিণ, নক্ষত্র বা চাঁদ, এমন অনেক কিছুই বোঝায়। তবু অমানুষ বললে সবাই মারতে আসে। ভালো মানুষ কথাটা বলে দেখেছি, ওতেও লোকে বেজায় চটে যায়, বলে কি আমাকে বোকাহাদা বলে গাল দিচ্ছেন। শুধু মানুষ কাউকে বলা যায়? আপনারাই বলুন। ঈশ্বরকে ফোন ধরলাম, জিজ্ঞাসা করলাম, স্যার কি ব্যাপার স্যার? শুধু মানুষ বলবো এমন লোক পাচ্ছি না যে। ঈশ্বর বললেন, পাবে কোথায়, এখনো মানুষ বানাতেই পারেনি। এটা হচ্ছে কবি শুভদাস গুপ্তের একটা কবিতা, আমার খুব পছন্দের কবিতা। শুভদাস গুপ্ত ওপার বাংলার একজন কবি। তিনি তার লেখা কবিতাগুলো এত বেশি আমি আমার ভেতরও রিলেট করতে পারি, আমাদের জীবন বোধের সঙ্গে এত বেশি কাছাকাছি জড়িয়ে আছে, আমি পড়লেই ফিল করতে পারি। আর একটি আবৃত্তি শুনতে ইচ্ছে করছে। পৃথিবীর সব ভালো আমরা চাই, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো মাইনে, ভালো বেড়ানো, ভালো বন্ধু, ভালো ছেলে মেয়ে। পৃথিবীর সব ভালো আমার চাই, কিন্তু আমরা নিজেরা ভালো নই। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভীষণ ভালো হোক, সৎ, চরিত্রবান, দয়ালু এইসব হোক। অফিসের খাতায় স্কেল পেপার ওয়েট ব্যাগে ঢুকিয়ে চুপি চুপি বাড়ি নিয়ে আসি। কন্ট্রাক্টর টিকিট না চাইলে টিকিট কাটি না, মুখ বুঝে পকেটস্থ করি।
আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভীষণ ভালো হোক, কিন্তু আমরা নিজেরা ভালো নই। সেই ছেলে মেয়ে বড় হয়ে যখন আমাদের বৃদ্ধাশ্রমে পাঠায়, আমরা তখন বলি, আহ কি দিনকাল পড়ল রে বাবা। আমরা ভালো চাই, কিন্তু আমরা ভালো নই। বাহ, এটাও কবি শুভদাস গুপ্তের কেন চাই কবিতাটা। চমৎকার। এবার একটু সম্মাননার জায়গায় আসতে চাই। রাধুনী কীর্তিমূর্তি সাংবাদিক 2024 সম্মাননা নিয়ে যদি একটু আপনার কাছে শুনতে চাই। সম্প্রতি আপনি এই সম্মাননা পেয়েছেন, কেমন অভিজ্ঞতা, কেমন লাগছে? আমি আসলে পথে ঘাটে মাঠে ঘাটে কাজ করা মানুষ। আমার এই অল্প সাংবাদিকতার জীবনে বেশ কয়েকটি অর্জন হয়েছে, তার মাঝখানে এটা। আমি রাধুনী কীর্তিমূর্তি সাংবাদিক সম্মাননা পেয়ে আসলে খুব সম্মানিত বোধ করছি। আমার মনে হচ্ছে কাজের একটা পালক যুক্ত হলো। এই সম্মাননাগুলো এক একটা পালক, আমাকে আরো অনেক দূর যেতে হবে, অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। আর এই সম্মাননাটা আমার চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে একটা পাওয়ার হাউস হয়ে দাঁড়াবে। এই কাজটা আমাকে আরো বেশি ভালো ভালো কাজের প্রতি আরো বেশি আমাকে দায়িত্বশীল করে তুলবে। ঠিক, আপনার সামগ্রিক কাজের জন্য দেওয়া হয়েছে নাকি কোনো একটা পার্টিকুলার ইনভেস্টিগেশন? সামগ্রিক কাজের জন্য। মিনা অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি মূলত কোন? ওটা হচ্ছে নির্দিষ্ট একটি রিপোর্টের জন্য, যেটা হলো কার্দোস ওরা বড় অপরাধী, যে কাজটি করেছেন বাচ্চাদের ক্ষেত্রে আপনি যেটা করেছেন। বেসিক্যালি ওরা তো বাচ্চাদেরকে নিয়েই কাজের জন্য অ্যাওয়ার্ড দেয়। তারা সো বিউটিফুল। সো আপনি এখন কোথায় কাজ করছেন? আমি বর্তমানে চট্টগ্রামের স্থানীয় অনলাইন পোর্টাল সি ভয়েস 24 এ কাজ করছি। অনলাইন পোর্টাল কতটুকু মানুষ পড়ে আসলে? মানে এই কথাটা থেকে আমি একটু ইলাবোরেট করি। জার্নালিজমের যে অ্যাপ্রোচটা আমরা দেখেছি একটা সময়, যে মানুষ পত্রপত্রিকা বাসায় আসতো, সেখানে পড়তো, হ্যাঁ, সকালবেলার যে চরিত্রটা আমরা বাবাদের দেখতাম যে ঘুম ভাঙলেই হচ্ছে পত্রিকার পাতায় চোখ বোলাতো। এই কালচারটা থেকে এখনো কিছু মানুষ আছেন, কিন্তু বের হয়ে আসছে। আমাদের ছোটবেলাটাও আসলে এইভাবে কেটেছে, কিছুটা বলা যায় এইভাবেই। এখন তো আমরা আসলে ঘুম থেকে উঠেই মোবাইলের স্ক্রল, ফেসবুক, এবং মূল বিষয় হচ্ছে ফেসবুকে মোটামুটি আধা ঘন্টা থাকলে পুরো দুনিয়ার খবর মোটামুটি জানা হয়ে যায়। সেক্ষেত্রে আসলে এই অনলাইন পোর্টাল বলেন বা অন্যান্য যেসব মাধ্যমগুলো আছেন, এগুলো আসলে কতটুকু আসলে প্রভাব বিস্তার করে মানুষের ক্ষেত্রে, মানে কতটুকু মানুষ আসলে পড়ে এগুলো? ওটা পড়ে, অবশ্যই পড়ে বলে কিন্তু এক একজন ফেসবুকে এক এক ধরনের ঘটনা নিয়ে স্ট্যাটাস দেয়। আমরা যদি সম্প্রতি আসিয়ার ঘটনার কথা বলি, সেটা আমরা দেখেছি। আরেকটা ঘটনা আছে আমার নিজের করা রিপোর্ট, আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না। গত কয়েকদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটা নবজাতক মারা গেছে। রিজনটা যেটা ছিল, অভিযোগ যেটা ছিল, সেটা হচ্ছে ওয়ার্ড বয়কে বকশিশ দেওয়া হয়নি, যার কারণে অক্সিজেনের পানি সরবরাহ বন্ধ করে দেয়, আর সেটা না পেয়ে বাচ্চাটা মারা যায়। এটা হচ্ছে বাবার অভিযোগ। ওই ঘটনাটা আমি কভার করি। দেখা গেল যে ওই ঘটনাটা সবাই আমার থেকে নিয়ে পরে শেয়ার করেছে বা অন্যান্য হাউসগুলো কভার করেছে। এটার একটা প্রভাব পড়েছে, বড় ধরনের প্রভাব পড়েছে। প্রত্যেকেই এটা নিয়ে কথা বলেছে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটা সেবা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে, সবাই মুখ খুলেছে, কথা বলছে, একটা প্রভাব কিন্তু আছে। তবে যেটা হচ্ছে, আমরা যেইভাবে চাই সেইভাবে প্রভাবটা থাকে না। একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে হয়তো আমরা প্রভাবটা দেখি, তবে ঘটনার একটা ভালো রকমের প্রভাব পড়ে। যারা রেগুলার ঘটনার সঙ্গে জানাশোনা থাকতে চায়, তারা কিন্তু দেখে। নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চট্টগ্রাম থেকে এসেছেন আমাদের এই আজকের এই সকালবেলায় দর্শকদের জন্য আপনার জীবনের যে গল্পগুলো উঠে আসলো, সেটা আমরা বিশেষ করে যারা জার্নালিজম ক্যারিয়ার করতে চান, জার্নালিস্ট হতে চান, তাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় হচ্ছে যে আমি মানুষের কথা শুনতে চাই, আজকে আমি আমার কথা বলতে হলো। জি, আপনার কথা শুনলাম। অনেক ধন্যবাদ।